প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, দুর্নীতিবাজ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার দুর্নীতির যে চিত্র আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, এরপরে এই সাবেক পুলিশ কর্মকর্তার লম্পঝম্প কিন্তু এখনো থামেনি এবং তিনি এখনো দাবি করে যাচ্ছেন যে তিনি যা কিছু অর্জন করেছেন সব বৈধ প্রক্রিয়াতেই তিনি নাকি অর্জন করেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তিনি বিভিন্ন টিভি চ্যানেলকে বা বিভিন্ন পত্রপত্রিকাকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকারে তিনি এখনো স্পষ্ট করে তিনি দাবি করার চেষ্টা করছেন যে তার কোনো সম্পদই নাকি তার জ্ঞাত আয় বহির্ভূত নয় এবং তার প্রত্যেকটা সম্পদের বিবরণ নাকি তার আয়কর নথিতে উল্লেখ করা আছে। ঢালাওভাবে দুর্নীতির কথা বলে সরকার হটানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসাদুজ্জামান মিয়ার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন 3 পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার প্রবাহ আরেকদিকে মোড় নিতে শুরু করেছে। দর্শক আগেই বলেছি যে ওবায়দুল কাদের বলেছেন ঢালাওভাবে পুলিশকে আক্রমণ করা হচ্ছে এবং এর মাধ্যমে সরকারকেও দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা করছে বিএনপি। পুলিশ অ্যাসোসিয়েশন বক্তব্য দিয়েছে যাতে এই ধরনের ঢালাও রিপোর্ট যাতে করা না হয়। ঘটনা একদম অন্যদিকে বাঁক খেতে শুরু করেছে। এই লোকটার বিরুদ্ধে আমি যে নিউজগুলি পড়লাম তাদের দেখলাম 2004 সালে কিন্তু তার বিরুদ্ধে প্রথম দুদক অভিযোগ গিয়েছিল। 2004 সালের পরে 4 বার গিয়েছে, 4 সাল নিয়ে 4 বার তার বিরুদ্ধে দুদকে অভিযোগ গিয়েছে। প্রতিবারই দুদকের পক্ষ থেকে তাকে ক্লিন চিট দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সাকিব। প্রিয় দর্শক, দুর্নীতিবাজ ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার দুর্নীতির যে চিত্র আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, এরপরে এই সাবেক পুলিশ কর্মকর্তার লম্পঝম্প কিন্তু এখনো থামেনি এবং তিনি এখনো দাবি করে যাচ্ছেন যে তিনি যা কিছু অর্জন করেছেন সব বৈধ প্রক্রিয়াতেই তিনি নাকি অর্জন করেছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই তিনি বিভিন্ন টিভি চ্যানেলকে বা বিভিন্ন পত্রপত্রিকাকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং সাক্ষাৎকারে তিনি এখনো স্পষ্ট করে তিনি দাবি করার চেষ্টা করছেন যে তার কোনো সম্পদই নাকি তার জ্ঞাত আয় বহির্ভূত নয় এবং তার প্রত্যেকটা সম্পদের বিবরণ নাকি তার আয়কর নথিতে উল্লেখ করা আছে। তো এটাকে আমরা প্রিয় দর্শক বলতে পারি যে চোরের মায়ের বড় গলা, অর্থাৎ আসাদুজ্জামান মিয়া তিনি চোরের মা এবং চোরের মায়ের বড় গলা তিনি এখন প্রকাশ করে যাচ্ছেন। এবং এই যে তিনি এখনো তার দুর্নীতির এই বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপিত হওয়ার পরে, দালিলিক প্রমাণ আমাদের সামনে আসার পরেও তিনি যেভাবে বড়াই করে এখনো দাবি করছেন যে তিনি দুর্নীতি করে অর্থ উপার্জন করেননি, এটা আসলে আমাদেরকে মোটেও বিস্মিত করছে না। কারণ যেটা হয়েছে যে আমাদের মধ্যে অনেকেই একটা ভুল করছি যে আমরা ভাবছি যে বেনজির আহমেদ, তার অস্তিত্ব যেভাবে বিলীন হয়ে গিয়েছে, তিনি যেভাবে এখন আর দেশে কখনো আসতে পারবেন না, বা আজিজ আহমেদ সাবেক সেনাপ্রধান, তার কাছ থেকেও যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছে এই বর্তমান সরকার, আমাদের মাঝে কেউ কেউ ভুল ধারণা করছেন যে হয়তো বর্তমান সরকার একই প্রক্রিয়াতে আসাদুজ্জামান মিয়া তার কাছ থেকেও মুখ ফিরিয়ে নেবে। আপাতত কিন্তু সেটা মনে করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে না। কেননা সেটা আমি আপনাদের কিছু ব্যাখ্যা করতে চাই। প্রিয় দর্শক, বেনজির আহমেদের বিষয়টা হচ্ছে যে বেনজির আহমেদের পেছনে লেগেছে বসুন্ধরার মতো একটা মাফিয়া গ্রুপ, যে মাফিয়া গ্রুপটি এই সরকারের অন্যতম পৃষ্ঠপোষক এবং বসুন্ধরার সাথে লড়াই করে জেতার মতো যে ধরনের প্রভাব দরকার বেনজির আহমেদের সেই ধরনের প্রভাব নেই। আর পাশাপাশি তার দুর্নীতির চিত্র, নারী কেলেঙ্কারির চিত্র এত কিছু প্রকাশ হয়ে যাওয়াতে সরকার দেখেছে যে বেনজিরের পাশে দাঁড়ালে এটা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর একটা বিষয় হয়ে যাবে। সে কারণে সরকার কিন্তু বেনজির থেকে তাদের মুখ ফিরিয়ে নিয়েছে। এট দ্য সেম টাইম আজিজ আহমেদ, তার বিষয়টিও কিন্তু ভিন্ন, কারণ আজিজ আহমেদকে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বর্তমানে এই ফ্যাসিবাদী সরকার তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আজিজের ইস্যু নিয়ে অন্তত কনফ্রন্টেশনে যেতে চাবে না। সে কারণেই কিন্তু তারা আজিজের বিষয় নিয়েও কিন্তু খুব একটা উচ্চবাচ্য করছে না বা করবে না। তাই আজিজ এবং বেনজিরের সাথে যারা আসাদুজ্জামান মিয়ার বিষয়টিকে তুলনা করছেন তারা কিন্তু ভুল করছেন। কারণ আসাদুজ্জামান মিয়া হচ্ছে এই সরকারের অন্যতম একজন দালাল পুলিশ কর্মকর্তা, সাবেক এই পুলিশ কর্মকর্তা। তিনি এই সরকারকে, এই যে 2018 সালের যে রাতের ভোটের নির্বাচন, এটি কিন্তু তার আইডিয়া ছিল। অর্থাৎ তিনি এই সরকারের কিন্তু অত্যন্ত একদম কট্টর সমর্থক পুলিশ কর্মকর্তা
এবং এই সরকারের হালুয়া রুটির তিনি ভাগ পেয়েছেন। এবং যারা বর্তমানে পুলিশ বাহিনীতে রয়েছেন তারা জানেন যে এই সরকারকে কিভাবে সার্ভিস দিয়েছেন আসাদুজ্জামান মিয়া। তো সেজন্য এখন এই সরকার যদি আসাদুজ্জামান মিয়ার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু অন্যান্য যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, যারা এই সরকারকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখছেন, তারা কিন্তু ভীত সন্ত্রস্ত হয়ে পড়বেন এবং সরকার মোটেও সেটা চায় না। এই কারণেই কিন্তু আজকে আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে দিয়ে কিন্তু মিডিয়াতে একটা বিবৃতি আজকে প্রকাশ করা হচ্ছে, যেখানে তিনি বলেছেন যে আসাদুজ্জামান মিয়ার সম্পর্কে যা যা ছাপা হচ্ছে পত্রপত্রিকা এগুলো নাকি অনুমান নির্ভর, যেখানে আমরা স্পষ্ট করে দালিলিক প্রমাণ সহ তার দুর্নীতির চিত্র তুলে ধরেছি প্রিয় দর্শক। তারপরেও এই স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নির্লজ্জের মতো বলছেন যে আমরা যা কিছু প্রকাশ করেছি এগুলো নাকি অনুমান নির্ভর। তো প্রিয় দর্শক, আমি ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে চোরের মায়ের বড় গলা, অর্থাৎ আসাদুজ্জামান মিয়া তিনি চোরের মায়ের বড় গলার মতো তিনি যেভাবে বড় গলা করছেন, যেভাবে তিনি গলাবাজি করছেন, তার দুর্নীতির চিত্র এভাবে ব্যাপকভাবে প্রকাশিত হয়ে যাওয়ার পরেও তিনি যেভাবে দাবি করছেন যে তিনি দুর্নীতি করেননি, এটা আসলে আমাকে অন্তত বিস্মিত করেনি। কারণ এ ধরনের ব্যক্তিরা তো এরকমই, তারা স্পষ্ট দুর্নীতি করবে, দুর্নীতি করে অস্বীকার করবে। যেমন এই যে ছাগল কাণ্ডে ভাইরাল হয়ে গিয়েছে যে মতিউর, এই আওয়ামী লীগ সরকারেরই তো তিনি একজন পৃষ্ঠপোষক বলা চলে। তো এই মতিউরও কিন্তু একই কাজ করেছেন। তিনি এনটিভির সাথে সাক্ষাৎকারে তো দাবি করলেন যে তিনি একটি টাকাও নাকি জীবনে তিনি ঘুষ হিসেবে নেননি। তো এইভাবে ধরা পড়ার পরেও যখন তিনি তার সন্তানকে অস্বীকার করতে পারেন, তিনি যখন তার দুর্নীতির বিষয়গুলো অস্বীকার করতে পারেন, তো এরা তো আসলে এরকমই, এদের লাজ লজ্জা বলে তো কিছু নেই। এবং এ কারণেই তো আওয়ামী লীগ করে, এবং এ কারণেই তো এরা এই অন্যায় করার পরে, অন্যায় প্রকাশিত হওয়ার পরেও সেগুলো অস্বীকার করে, নিজের সন্তানকেই অস্বীকার করে। তো আসাদুজ্জামান মিয়াও কিন্তু ঠিক একই রকম, যে এরা এই সরকারের পৃষ্ঠপোষক, এই সরকারকে তারা টিকিয়ে রাখতে ভূমিকা রাখছে, এবং এই কারণেই তারা নির্লজ্জের মতো দাবি করে বসে যে তারা দুর্নীতি করার পরেও বলে যে আমার আয়কর নথিতে তো সব উল্লেখ করা আছে। তো এই হচ্ছে তাদের ব্যাপার। এবং এই নির্লজ্জতাগুলোকেই প্রিয় দর্শক আমি একটু দালিলিক প্রমাণ দিয়ে আজ আপনাদের সামনে দেখাতে চাই যে তিনি বিদেশে বসে তিনি যে দাবিগুলো করছেন এগুলো কতটা মিথ্যা, কতটা অমূলক। এবং আমার কাছে তেমনই কিছু দালিলিক প্রমাণ এসেছে যেগুলো আজ আমি আপনাদের সামনে ফাঁস করতে চলেছি প্রিয় দর্শক। তো আসাদুজ্জামান মিয়া তিনি যেটা বলার চেষ্টা করছেন যে তার এই যে জমি জমা, যেগুলো এত এত জমি জমার ফিরিস্তি আমরা যে প্রকাশ করলাম, তিনি বলার চেষ্টা করেছেন যে এগুলো নাকি সব তার আয়কর নথিতে উল্লেখ করা আছে এবং এগুলো বৈধ প্রক্রিয়াতে কেনা হয়েছে। প্রিয় দর্শক, তিনি যে কাজটি করেছেন আর কি, তিনি যেটা করেছেন, তিনি একটা ধরুন 10 কোটি টাকার একটা সম্পত্তি তিনি কিনেছেন, দেখিয়েছেন 10 লাখ বা 12 লাখ টাকায়। অর্থাৎ তিনি সম্পত্তিগুলোকে প্রকৃত মূল্য না দেখিয়ে তিনি অনেক অনেক কম মূল্য দেখিয়ে দলিলে তার নামে বা তার স্ত্রীর নামে তিনি এগুলো রেজিস্টার করিয়েছেন। তো এখন এই যে অল্প অল্প টাকা করে তিনি যেগুলো দেখিয়েছেন, এগুলোর তো তাকে ট্যাক্স রিটার্নে তাকে দেখাতে হবে, আয়কর নথিতে দেখাতে হবে যে এই টাকাটাই বা তিনি কোথা থেকে পেলেন। ফর এক্সাম্পল আমি বলি, ধরুন একটি 2 কোটি টাকার একটা ফ্ল্যাট তার মেয়ের নামে কেনা হলো, এখন তিনি সেটা দেখাচ্ছেন 50 লক্ষ টাকায় তিনি কিনেছেন। তো এখন এই 50 লক্ষ টাকা তো আয়কর নথিতে তাকে দেখাতে হবে যে 50 লক্ষ টাকাটাই বা কোথা থেকে আসলো। তো এটা দেখাবার জন্য তিনি একটা খুব কৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি যেটা করেছেন, তিনি বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করে প্রবাসে টাকা পাঠিয়েছেন, এবং প্রবাসে তাদের যে আত্মীয় স্বজন রয়েছেন তারা আবার রেমিটেন্স আকারে সেই টাকাটা বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, এবং ওই টাকাগুলোকেই কিন্তু আয়কর নথিতে তারা দেখিয়েছে যে আমাদের বিদেশ থেকে রেমিটেন্স আসে, এবং এই রেমিটেন্সের টাকা দিয়েই আমরা এই জমি জমা বা ফ্ল্যাটগুলো আমরা কিনেছি। পাশাপাশি তো আসাদুজ্জামান মিয়ার তো নিজস্ব বেতন রয়েছে, তার স্ত্রী তো একটা সো কল্ড বুটিক নাকি হাউস রয়েছে, সেখান থেকে ইনকাম হয়। এ ধরনের জিনিসপত্র দেখিয়ে তারা বোঝাবার চেষ্টা করেছে যে তাদের সবকিছু উপার্জনই বৈধ প্রক্রিয়াতে করা হয়েছে। তো এখন ওই আয়কর নথি সংক্রান্ত যে দুর্নীতি তিনি করেছেন সে বিষয়ে যাওয়ার আগে আমি আরেকটি বিষয় একটু বলতে চাই প্রিয় দর্শক, যে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা, সেখানে কিন্তু আসাদুজ্জামান মিয়ার একটি দুর্নীতির চিত্র কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, যেখানে তার শ্যালক নূর আলম সে আলাপকালে বলেছে যে সে কৃষি কাজ করে এবং তা দিয়ে নাকি তার কোনো মতে সংসার চলে। এবং এই কোনো মতে সংসার চালানো ভাই নূর আলমকে আয়ারল্যান্ডের নাগরিক ও ব্রিটেন প্রবাসী যে বোন সুলতানা পারভিন তারা কিন্তু রেমিটেন্স পাঠায় না। তারা রেমিটেন্স কাকে পাঠিয়েছে স্ক্রিনে আপনারা দেখুন প্রিয় দর্শক, তারা রেমিটেন্স পাঠিয়েছে এই আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে। তো প্রশ্ন হচ্ছে, তাদের যেই ভাই যিনি অভাবের সংসার চার, তিনি পত্রিকাতে দাবি করছেন যে সে কৃষিকাজ করে কোনো মতে সংসার চলে, তাকে রেমিটেন্স না পাঠিয়ে একজন সাবেক পুলিশ কমিশনার তার স্ত্রীকে রেমিটেন্স পাঠানো, বুঝতে পারছেন প্রিয় দর্শক যে কোন লেভেলের দুর্নীতি তারা করেছে। এবং বিজনেস স্ট্যান্ডার্ডকে কিন্তু তিনি আরো জানিয়েছেন যে এই সাক্ষাৎকারে যে গাজীপুরে তিনি কোনো জমি ক্রয় করেননি, এবং এই নূর আলম বলেছেন যে আমার সংসার চালাতেই কষ্ট হয়, সেখানে জমি কিনবো কিভাবে, আমি মিথ্যা বললে আপনারা তদন্ত করে দেখেন, সম্পদ পেলে নিয়ে যান। এতে প্রশ্ন উঠেছে নূর আলমের এই সম্পত্তি কিনলো কে, ইব্রাহিম শেখই কিভাবে এত জমি কিনলেন।
তো অনুসন্ধানে জানা গিয়েছে নূর আলম ও ইব্রাহিম শেখের আরেকটি পরিচয় আছে। তারা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার আত্মীয় এবং নূর আলম সম্পর্কে আসাদুজ্জামানের শ্যালক এবং ইব্রাহিম তার ভাগ্নে। এই হচ্ছে বিষয়টা প্রিয় দর্শক, যে তাদের নামে সম্পত্তি কিনেছে, তারা নিজেরাই সেগুলো জানে না। তো এখন এই যেটা আমি বলছিলাম রেমিটেন্সের বিষয়টা প্রিয় দর্শক, যে যুক্তরাজ্য প্রবাসী বোন সুলতানা পারভিন বারবার আর্থিকভাবে সচ্ছল এই আসাদুজ্জামান মিয়ার যে স্ত্রী আফরোজা জামান, তাকে কেন রেমিটেন্স পাঠিয়েছে এবং সেটাকে তিনি যুক্তরাজ্যে তাদের আয়কর নথিতে দেখিয়েছেন? দেখাননি কিন্তু। তো এই যে বাংলাদেশ থেকে হুন্ডি করে টাকা পাঠালেন আসাদুজ্জামান মিয়া এবং সেই হুন্ডির টাকাটাই পরবর্তীতে আবার রেমিটেন্স আকারে বাংলাদেশে আসলো, এটাই তো একটা অবৈধ কাজ করেছেন আসাদুজ্জামান মিয়া। তো আমরা প্রিয় দর্শক খোঁজ পেয়েছি এবং আমরা নিশ্চিত হয়েছি যে আসাদের যে শ্যালিকা এই সুলতানা পারভিন কিন্তু একজন গৃহবধূ এবং যুক্তরাজ্যে তার কোনো পেশাই নেই এবং তিনি বসে বসে কিন্তু এই আসাদের পাঠানো হুন্ডির টাকা তিনি ভোগ করেন এবং তার একটা অংশ তিনি আবার বাংলাদেশে রেমিটেন্স আকারে আসাদকে পাঠিয়ে দেন, যেটা দিয়ে আসাদ তার কালো টাকাকে সাদা করেন। তিনি বুঝান যে আমার রেমিটেন্স হিসেবে বিদেশ থেকে টাকা আসছে এবং ওই টাকা দিয়ে আমি এত জমি জমা ক্রয় করেছি এবং এই জমি জমাগুলো তো তিনি নামমাত্র মূল্যে ক্রয় করেছেন। অর্থাৎ একটা দেখা গেল 4 কোটি টাকার একটা অ্যাপার্টমেন্ট, তিনি সেটা দেখাচ্ছেন তিনি 50 লক্ষ টাকায় কিনেছেন। তো এখন এই 50 লক্ষ টাকাটা আসলো কিভাবে সেটা দেখাবার জন্য তিনি দেখাবেন যে তার বেতনের থেকে কিছু টাকা এসেছে, তার এই রেমিটেন্স থেকে কিছু টাকা এসেছে, সবকিছু মিলে এই টাকাগুলো তার উপার্জিত হয়েছে, এটাই তিনি দেখাবেন। তো এই জন্যই কিন্তু এই রেমিটেন্স নামক এই দুর্নীতিটি তিনি করেছেন। তো আমরা আমাদের কাছে যে কাগজগুলো এসেছে, যেটা হয়তো প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই আসাদের যে স্ত্রী আফরোজা জামান তাকে বিভিন্ন দফায় বিভিন্ন দেশ থেকে, যেমন ইউকে বা ইউএসএ থেকে টাকা পাঠিয়েছেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে জনৈক ওয়ালিউল্লাহ। আপনারা এই ওয়ালিউল্লাহর যে রিসিটগুলো রেমিটেন্স পাঠাবার সেগুলো স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এবং এই ওয়ালিউল্লাহ তিনি বিভিন্ন সময় টাকা পাঠিয়েছেন এবং এই পারভিন সুলতানা তিনিও বিভিন্ন সময় টাকা পাঠিয়েছেন এবং এই ওয়ালিউল্লাহর সাথে কিন্তু আসাদুজ্জামান মিয়া এবং তার স্ত্রী আফরোজা জামানের কোনো সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক আছে সেটা কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি, কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। তাহলে কেন বারে বার সে এই আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, এটা কিন্তু একটা প্রশ্ন প্রিয় দর্শক। এবং দুদক বা সিআইডি তারা তদন্ত করলেই কিন্তু বিষয়টি বের হয়ে যাবে, কিন্তু তারা যে তদন্ত করবে না এটা তো আমরা জানি। এখন এই যে রেমিটেন্স পেয়েছেন তিনি দেখাচ্ছেন এই জনৈক ওয়ালিউল্লাহর কাছ থেকে, বা তিনি রেমিটেন্স পেয়েছেন সুলতানা পারভিনের কাছ থেকে। এখন এই যে লক্ষ লক্ষ টাকার রেমিটেন্স যে এসেছে বাংলাদেশে, প্রশ্ন হচ্ছে আসাদুজ্জামান মিয়া তিনি তো আর্থিকভাবে সচ্ছল, তিনি ডিএমপি কমিশনার ছিলেন, তার স্ত্রীর নামে নাকি তার রয়েছে একটা বুটিকের শোরুম, তার মেয়ের জামাই তারা নাকি ডাক্তার পেশায়। তো এত আর্থিকভাবে সচ্ছল একজন মানুষকে কেন এত এত ঘন ঘন রেমিটেন্সের টাকা বিদেশ থেকে পাঠাতে হয়েছে? কি সেই রহস্য? এই প্রশ্ন প্রিয় দর্শক রাখতে চাই আপনাদের কাছে। অর্থাৎ এটা যে পুরোপুরি একটি দুর্নীতি লব্ধ টাকা সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, কারণ এত মানে রেমিটেন্স কেন একজন আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিকে প্রবাস থেকে পাঠানো হবে? আপনারা যারা প্রবাসী আত্মীয় স্বজন আছে প্রিয় দর্শক, আপনারা জানেন যে কখন আপনার আত্মীয় স্বজন আপনাকে বিদেশ থেকে টাকা পাঠায়, রেমিটেন্স কখন পাঠায়? যখন আপনি আর্থিকভাবে সচ্ছল না, যখন আপনার টাকা পয়সা প্রয়োজন, আত্মীয়র কাছে চাবেন, তখন হয়তো আত্মীয় আপনাকে কখনো $100 বা $200 বা $300 এভাবে আপনার প্রয়োজনের সময় হয়তো আপনার আত্মীয় আপনাকে পাঠাবে। কিন্তু এই আসাদুজ্জামান মিয়া, যার একটা ডিএমপি কমিশনার হিসেবে তার প্রভাব ছিল, তিনি চাকরি করে অনেক টাকা উপার্জন করেছেন, তার স্ত্রীর নাকি ব্যবসা রয়েছে, তার মতো ব্যক্তিকে কেন ঘন ঘন তাদের আত্মীয় বিদেশ থেকে টাকা পাঠাবে? কেন পাঠিয়েছে? এবং ওই টাকাটা তিনি আয়কর নথিতে যাতে উল্লেখ করতে পারেন যে বিদেশ থেকে টাকা আসে, ওই টাকা দিয়ে আমি জমি কিনেছি, এটাই কিন্তু ছিল তার প্রিয় দর্শক মূল উদ্দেশ্য। তো এই যে ভণ্ডামি, এই ভণ্ডামিটা কিন্তু প্রিয় দর্শক আজ আমি এই ভিডিওর মাধ্যমে এক্সপোজ করে দিলাম। এবং পাশাপাশি আমি আসাদকে বলতে চাই যে আপনি যতই নিজেকে পবিত্র দাবি করুন না কেন বা দুর্নীতি মুক্ত দাবি করুন না কেন, আমরা কিন্তু জানি যে আপনার যে শ্যালক রয়েছে সৌদি ফেরত একজন প্রবাসী, এই হারিসুর রহমান সোহান, তার নামে আপনার কিন্তু অসংখ্য সম্পদ রয়েছে, যার সম্পূর্ণ ফিরিস্তি কিন্তু এখনো প্রকাশিত হয়নি, কিন্তু অচিরেই কিন্তু প্রকাশ হতে যাচ্ছে। তো আপনাকে বলতে চাই যে এত দম্ভ করবেন না। আর আপনি দম্ভ করে যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদেরকে প্রভাবিত করে, এই মনিরুল ইসলামকে প্রভাবিত করে আপনি যে একটা বিবৃতি দেয়ালেন, যেখানে আমার মতো যারা সাংবাদিক রয়েছে, যারা আপনার এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধান করছে, তাদেরকে যে কটাক্ষ করে একটা বিবৃতি দিলেন, এটাও কিন্তু দিয়ে আপনি কাজটি ঠিক করেননি। কারণ আপনার দুর্নীতির যা চিত্র প্রকাশিত হয়েছে তা খুব সামান্য, সামনে আরো অনেক কিছু প্রকাশিত হতে যাচ্ছে। আজকে যেমন রেমিটেন্সের নামে আপনার যে বাটপারি, সেটা চিত্র আমি ফাঁস করলাম, আগামী দিনগুলোতে কিন্তু আমি আরো অনেক কিছু আপনার ফাঁস করবো। তাই এই যে আপনি এখনো যে গায়ের জোরে বা এই সরকার আপনার পক্ষে আছে দেখে যে এখনো এ ধরনের হ্যাডোমলা বক্তব্য দিচ্ছেন, আপনাকে বলতে চাই এত হ্যাডোমলা বক্তব্য দিয়েন না।
কারণ সামনে আপনার আরো অনেক ফুলের বিড়াল কিন্তু বের হতে যাচ্ছে। তাই আপনার এই হেডমটা আপনি বন্ধ করুন, এটাই আপনার প্রতি আমার পরামর্শ থাকলো, উপদেশ থাকলো। আর এই যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনকে যে আপনি যে নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে তাদেরকে দিয়ে যে একটা এরকম বিবৃতি দেওয়ালেন এবং মনিরুল ইসলামকে যে বাধ্য করলেন এই বিবৃতি দেওয়াতে, এবং এই পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে আরো যারা সদস্য রয়েছেন তাদের অনেকেই কিন্তু নাম প্রকাশ না করার শর্তে আমার সাথে যোগাযোগ করেছেন এবং তারা বলেছেন যে তারা অত্যন্ত বিব্রত যে অ্যাসোসিয়েশনের নামকে ব্যবহার করে আপনার মতো একটা দুর্নীতিবাজকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। এটা নিয়ে তারাও কিন্তু তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া নাম প্রকাশ না করার শর্তে আমার কাছে ব্যক্ত করেছেন। তো এখন আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে আপনার পক্ষে বিবৃতি দেওয়াচ্ছেন, পুলিশ অ্যাসোসিয়েশনকে দিয়ে আপনার পক্ষে বিবৃতি দেওয়াচ্ছেন। এসব বিবৃতি দিয়ে কিন্তু আসলে আপনি শেষ রক্ষা কিন্তু আপনার হবে না, যেভাবে শেষ রক্ষা বেনজিরের হয়নি। হ্যাঁ, আমরা স্বীকার করি বেনজিরের পেছনে লেগেছে বসুন্ধরার মতো একটা মাফিয়া গ্রুপ। আমরা স্বীকার করি যে আজিজ আহমেদ তাকে স্যাংশন দেওয়া হয়েছে, তাই সরকার তার থেকে দূরে সরে গিয়েছে। আপনার বিষয়টি ভিন্ন, আমরা স্বীকার করি। কিন্তু ভিন্ন হলেও আপনাকে আমরা যারা সৎ সাংবাদিকতা করছি তারা কিন্তু আমরা পার পেতে দেব না, এবং আপনার যে দুর্নীতির বিষয়গুলো আমরা উদ্ঘাটন করছি আগামী দিনগুলোতে এটি অব্যাহত থাকবে। এবং আমরা দেখতে চাই যে আপনার যে এত বড় গলা, যেটাকে আমি শুরুতেই বলেছি চোরের মায়ের বড় গলা, এটা কয়দিন অব্যাহত থাকে সেটা আমি একটু দেখতে চাই। প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।